আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবিল সংবাদ শিরোনাম। বিধিনিষেধ বহাল রেখে আরেক সপ্তাহ বাড়ছে লকডাউন। চলমান লকডাউনের প্রভাব নিয়ে রাজধানীতে ঈদের নামাজ মসজিদে আদায়ের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের। করোনা মোকাবিলায় এক এসকাপের ভার্চুয়াল অধিবেশনে 4 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উন্নত বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। করোনায় আরো 97 মৃত্যু। ভারত থেকে শীঘ্রই মিলছে না ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। একজনকে সুবিধা দিতে জাতিকে বিপদে ফেলার অভিযোগ ফখরুলের। হাটহাজারী সহিংসতায় বাবুনগরী সহ হেফাজত, বিএনপি ও জামায়াতের 3000 জনের বিরুদ্ধে 2 মামলা, আরো 7 দিনের রিমান্ডে মামুনুল হক। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। লিটার প্রতি বেড়েছে 5 টাকা। প্রস্তাব বিবেচনায় আগেই দাম বৃদ্ধিতে হতবাক ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চলমান লকডাউনের বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শপিং মল ও দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও অফিস, আদালত এবং গণপরিবহন বন্ধ থাকবে বলে জানান তিনি। সবকিছু মিলে আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। দোকানপাটগুলো খোলা থাকলো, যারা ওরা খুব কষ্ট করছিল, যার কারণে স্বাস্থ্যবিধি মেনে সেটা মার্কেট থাকবে 8টা পর্যন্ত। অফিসগুলো যেভাবে আছে অফিসে বন্ধ থাকবে এবং আমাদের গণপরিবহন বন্ধ। সবগুলোই আরো 1 সপ্তাহ কন্টিনিউ করতে হবে, কারণ ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে। হ্যাঁ, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, তো এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। কঠোর লকডাউনের মধ্যেই রাজধানীর রাস্তায় যানবাহনের চাপ আরো বেড়েছে। কোথাও কোথাও দেখা গেছে যানজট। চেকপোস্টগুলোতে পুলিশের চেকিং নেই আগের মতো। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ঢিলেঢালা। পুলিশের চেকপোস্টেও শিথিলতা। রাস্তায় বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। দেদারসে চলছে সিএনজি, অটোরিকশা। বেড়েছে মানুষের চাপও। কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর বেশিরভাগ সড়কেই চিরচেনা দৃশ্য। শপিং মল ও মার্কেট খোলায় বেড়েছে মানুষের চলাচল। বেশিরভাগ মানুষের কাছে নেই মুভমেন্ট পাস। জরুরি প্রয়োজন জন্য তো বাইরে হচ্ছে, বুঝছেন। এখন একজন অসুস্থ থাকলে তো যাওয়াই লাগবে। পরিস্থিতি এমনিতেই খুব খারাপ, আমরা সবাই আসলে বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে আমরা মেনে উঠতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলেই নিরুপায় হয়ে যাচ্ছি। আজকে জরুরি প্রয়োজন থাকার কারণে আমরা বের হয়েছি, না থাকলে হয়তো আমরা বের হইতাম না। স্বাস্থ্যবিধি কি সবাই তো যাওয়া লাগবে না। একজনের সাথে একজনের রাস্তা চিনে না, তো অফিসও চিনে না। না চিনার কারণে স্যার নিয়ে গেছি, নেক্সট আর নিব না। ভুলে গেছে, ওনার বলছে যে ওঠে নেন তা নেন, তো ঠিক আছে সামনে গিয়ে নামাই দিব, এই জন্য আপনারা ধরছেন, আরও হবে না বলুন। গাড়ির চাপ বাড়ায় পুলিশের চেকপোস্টে দেখা গেছে শিথিলতা। তবে মিডিয়ার উপস্থিতিতে বেড়ে যায় কর্মব্যস্ততা। যেটা মুভমেন্ট পাস ছিল ওই গাড়িটা আমরা রেখে আসছি। আরেকটা গাড়ি আছে, এটা হলে ওই গাড়ি আমার মুভমেন্ট পাস আছে, তো ওইটার পারপাসে তো এটা চালানো যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু সম্ভব ততটুকু করে যাচ্ছে, চেক করে যাচ্ছে, মানুষকে সচেতন করে যাচ্ছে। কেউ দেখা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে, আবার কেউ বলতেছে যে আমি মার্কেটে যাচ্ছি, আবার কেউ বলতেছে আমার ওয়াইফ সমস্যা, আমি ওয়াইফকে নিয়ে যাচ্ছি। বিভিন্ন অজুহাত। করোনা ঠেকাতে রাইড শেয়ারিং বন্ধ থাকার কথা থাকলেও চলছে বিনা বাধায়। সাধারণত পুলিশের হয়রানিটা একটু বেশি হয়, কিন্তু আজকে কোনো হয়রানি হয়নি। বাইকে ডাবল দেখলে কোনো কথাবার্তা বলে না, যে আমার রোগী নিয়ে গেছি তাও কিছু বলে না। সাথে সাথে কাগজ বের করতে পারলেই হয়েছে 2000 টাকার মামলা দিয়ে দেয়। সিএনজি দিয়ে নিলে এখন 250 টাকা লাগবে, পাঠাও গেলে ওনারাও 2 টাকা পাইবো, আমি একটু কমে যেতে পারলাম এবং একটু তাড়াতাড়ি যেতে পারলাম। করোনা সংক্রমণ বাড়লেও থেমে নেই জীবন। জীবিকার কথা বলে এমন মহামারীর মধ্যেও অবলীলায় বেরিয়ে পড়ছেন অনেকে। খুলে দেওয়া হয়েছে মার্কেট, শপিং মল, দোকানপাট। রাস্তায় বেড়েছে গাড়ির চাপ। সংশ্লিষ্টরা মনে করেন স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। করোনার ঝুঁকি বিবেচনায় এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ মসজিদে আদায়ের অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। উপসচিব মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে মসজিদে একাধিক জামাত করা যাবে। মসজিদে কোনো কার্পেট ব্যবহার না করতে অনুরোধও জানানো হয়। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদে অজুর স্থানে সাবান ও স্যানিটাইজার রাখতে মসজিদ কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। ঈদের জামাতে মুসল্লিদের মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
করোনা মহামারী থেকে দ্রুত বের হতে 4 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসকাপের ৭৭তম ভার্চুয়াল অধিবেশনে সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি করোনা মোকাবেলায় উন্নত বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপের ৭৭তম অধিবেশন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত 4 দিনের এই ভার্চুয়াল অধিবেশনের উদ্বোধনী আয়োজনে মন্ত্রী ও সংস্থা প্রধানদের সভায় যুক্ত হন জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট এবং তা থেকে উত্তরণে 4 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। যোগাযোগ বৃদ্ধি, কৌশল গ্রহণ ও বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে তাগিদ দেওয়া হয় প্রস্তাবে। The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. Number 4, we need to establish seamless connectivity in the areas of trade, transport, energy and ICT, science and technology. বল প্রয়োগে বাস্তুচ্যুত করা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনের একটি কার্যকর সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are committed to achieving global compact for safe, orderly and regular migration. Bangladesh is hosting over 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar. We urge the international community to remain focused on this issue for a viable solution through sustainable repatriation. অধিবেশনে বিভিন্ন পর্যায়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই বিকাশে 2030 এজেন্ডা বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। করোনায় আরও 97 জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃতের সংখ্যা 11,150 জন। একদিনে নতুন শনাক্ত হয়েছে 3,306 জন। ভারতের মতো পরিস্থিতি এড়াতে লকডাউনের বিষয়ে কঠোর নীতি নেওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক ডক্টর ইকবাল আর্সেনাল। করোনায় মৃত্যুর ঢল কমছেই না। গেল প্রায় মাসখানেক 100-র কম বেশি থাকছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের তথ্য বলছে এদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও 97 জনের। এতে করে দেশে মোট মৃতের সংখ্যা 11,150। মারা যাওয়া 97 জনের মধ্যে 61 জন পুরুষ ও 36 জন নারী। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,306 জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে ভারতে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস 3 গুণ পর্যন্ত সংক্রমণ বাড়াতে পারে। তাই বাংলাদেশকেও এ বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। যে আমাদের যে পাশের রাষ্ট্র ভারতের যে বর্তমান অবস্থা এবং এই বর্তমান অবস্থার যে প্রেক্ষাপট সেগুলো আমরা যাতে বিবেচনায় রাখি এবং আমাদের সাধারণ মানুষ বলেন, নীতি নির্ধারক বলেন, এগুলোকে আপনার প্রয়োগ বা বাস্তবায়নে কাজ করি, তাদেরকে অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানায় কঠোরতার কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা তো অবশ্যই অনুমান করতে পারি যে লকডাউন কি ঢিলেঢালাভাবে চলছে এবং আপনার এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রজ্ঞাপন আসছে, যারা এই প্রজ্ঞাপনগুলো দিচ্ছেন বা বিভিন্ন সময়ে যারা এই আদেশ বা নির্দেশগুলো যারা জারি করছেন তারা আসলে আগের থেকে সুচিন্তিতভাবে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ অথবা বিবেচনা না করেই তারা করে চলেছেন একের পর এক। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। মজুদ শেষ হয়ে আসায় করোনা টিকার প্রথম ডোজ আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ চললেও সকলকে তা দেয়া যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভারত থেকে শীঘ্রই মিলছে না করোনা টিকা, কবে পাওয়া যাবে তাও নিশ্চিত নয়। তাই টিকার চাহিদা মেটাতে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে সরকার। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মন্ত্রী। তবে ভারতের বর্তমান পরিস্থিতিতে আজ বাংলাদেশে লাগলে তা আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প দেখছেন না তিনি। চীন, রাশিয়া ও আমেরিকার টিকা প্রাপ্তির জোর চেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে ভ্যাকসিন আনতে নিজেদের লোকদের সুবিধা দিতেই গোটা জাতিকে
বিপদগ্রস্ত করেছে সরকার। দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত জানাতে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কোভিড-19 ভ্যাকসিন আমদানিতে সরকারের ও আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ব্যর্থতা ও দুর্নীতিতে ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। যেখানে 12.5 কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করে হার্ড ইমিউনিটি আনা প্রয়োজন, সেইখানে আজকে শুধুমাত্র সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি এবং তাদের প্রফিট তৈরি করার যে মানসিকতা, সেই সঙ্গে নিজেদের লোকগুলোকে আপনার আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে আজকে গোটা জাতিকে একটা বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে, যেটা আমরা মনে করি যে দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। এবং এই একটা কারণেই আজকে এই সরকারের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে প্রতিবেশী দেশে ভয়ঙ্কর অবস্থায় নতুন নতুন ভ্যারিয়েন্ট ছোবল মারছে আমাদের প্রতিবেশী দেশ, এমনকি আমাদের পাশের পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সেই অবস্থা বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে দেখা গেছে কেউ কেউ ভ্যাকসিন নেওয়ার পরেও সংক্রমিত হয়েছেন, মৃত্যুবরণও করেছেন। তাই ভ্যাকসিনই করোনার মহৌষধ এমনটা ভাবার কোনো কারণ নেই। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 10 করোনা রোগীকে ফিরিয়ে এনেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আবারও হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়া হয়। এর আগে শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে মোট 10 জন পালিয়ে যান। ওই দিন বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসেন অর্ধশতাধিক বাংলাদেশি। সেখানে নমুনা পরীক্ষায় তাদের মধ্যে 10 জনের করোনা শনাক্ত হয়। যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে তারা চিকিৎসাধীন ছিলেন। পরে তাদের নিজ নিজ বাড়ি থেকে আবার হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে টিকার প্রথম ডোজ বন্ধ করা ঠিক হয়নি বলে মনে করেন সাধারণ মানুষ। অন্তত রেজিস্ট্রেশন করা লোকদের জন্য ব্যবস্থার দাবি তাদের। এদিকে নিবন্ধিতদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে টিকা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই দেশে সিরামিক টিকার স্বল্পতার বিষয়ে একটি ধূম্রজাল চলছিল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে বারবার তা নাকচ করে দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছে টিকার অভাব হবে না, যথাসময়ে টিকা পাঠাবে ভারত। কিন্তু শনিবার বেক্সিমকোর এমডি নাজমুল হোসেন পাপনের বক্তব্যের পর পরিষ্কার হয়ে যায় ভারত থেকে টিকা না পাওয়ার বিষয়টি। আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় সোমবার থেকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া আপাতত বন্ধ থাকবে। তারপরও অনেকে টিকা কেন্দ্রে গিয়ে ফিরে যান না পাওয়ার মনোকষ্টে। প্রথম ডোজ যেটা শেষ হয়ে গেছে সেখানে এতগুলা মানুষের জীবন, এটা তো ছেলে খেলে না। কোভিড পজিটিভ হইলে 28 দিন পরে টিকাটা নিতে হয়, এর জন্য আমি গত মাসে টিকাটা নিতে পারিনি। গভর্নমেন্ট এটা ভারতের সরকারের সাথে কথা বলে আমাদের ভ্যাকসিনগুলো যেন খুব দ্রুত দেশে নিয়ে আসে এবং সাধারণ জনগণকে ভ্যাকসিন দেয়া যায় সেই ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে খারাপ থাকে তাহলে পাবো না, আমাদের অনেকের ভোগান্তিতে পড়তে হবে, এই আর কি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকা কেন্দ্রের ইনচার্জ জানালেন, দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কার্যক্রম চলছে। সরকারের সিদ্ধান্তেই প্রথম ডোজ দিচ্ছেন না তারা। সকাল থেকে আসছে, অবশ্যই বিব্রতকর অবস্থায় আমরা পড়েছি। তারপরে আমরা যতটুকু পারছি আমাদের যে আছে ওনাদেরকে দিয়ে বুঝে তাদেরকে করেছি যে অতি সত্বর হয়তো যেহেতু অলরেডি আপনাদের রেজিস্ট্রেশন করা আছে, আমরা এটার জন্য আশা করি 2-1 দিন পরে গভর্নমেন্টই আমাদেরকে আবার ডিসিশন দিবেন। যারা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবং খুব জরুরি এখনই করা, তাদের জন্য গভর্নমেন্ট রাস্তা করে দেবে ইনশাআল্লাহ। সরকার হয়তো অচিরেই টিকার ব্যবস্থা করবে, সে পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দেন ডাক্তার খোরশেদ আলম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRCর অনুমোদনের অপেক্ষায় দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স মাসে 1 কোটি ডোজ ভ্যাকসিন তৈরি সম্ভব জানিয়ে বিদেশের দিকে না তাকিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার আহ্বান তাদের। করোনার মহাতাণ্ডবে তটস্থ পুরো বিশ্ব।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছে পৃথিবী। বিজ্ঞানীদের প্রাণান্ত চেষ্টায় ইতিহাসের সবচেয়ে কম সময়ে তৈরি হয়েছে করোনা মোকাবেলার ভ্যাকসিন। ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশেও, তবে বিশ্বের চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ হোঁচট খেয়েছে এ কার্যক্রম। যদি এর সমাধান ছিল নিজেদের হাতেই, ভ্যাকসিন তৈরির দেশীয় উদ্যোগকে ফাইলে মুড়িয়ে না রাখলে হয়তো এতদিনে বাংলাদেশের নাম থাকতো করোনা ভ্যাকসিন উৎপাদনের তালিকায়। করোনাকালীন জরুরি ভ্যাকসিন তৈরির অনুমোদনে এমন ধীরগতি পৃথিবীর কোথাও দেখা যায়নি। এই বছরের 17 জানুয়ারি আমরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে বঙ্গবন্ধু ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আমরা আবেদন করি। তারপরে বিএমআরসি গত 9 ফেব্রুয়ারিতে ইস্যুকৃত একটা চিঠি দেন, যে চিঠি আমরা 11 ফেব্রুয়ারিতে পাই। সেখানে ওনারা শতাধিক বিষয়ে কোয়ারি দেন। আমরা সেই কোয়ারিগুলোর যথাযথ উত্তর 17 ফেব্রুয়ারিতে আমরা ওনাদেরকে দিয়ে দিই। এরপর থেকে বিএমআরসি থেকে আমরা এখন পর্যন্ত আর কোনো লিখিত চিঠি আমরা পাইনি। আমরা অলরেডি ডিলে করে ফেলেছি। আমরা যদি সঠিক সময়ে ডিসিশনটা নিতে পারতাম তাহলে হয়তো এখন সেটা দেয়া যেত। এখন যে টিকার জন্য হাহাকার চলছে, স্যাডলি বলতে হয়, তো আমাদের নিজেদের সক্ষমতায় আছে 1 কোটি ডোজ বানানোর। তো আমরা প্রতি মাসে আমাদের সক্ষমতা দিয়ে 1 কোটি ডোজ দিতে পারতাম আমরা, যেটা মাস ভ্যাকসিনেশনে খুব সহায়ক হতো। ক্লিনিক্যাল ট্রায়াল দেরিতে শুরু করার যে অসুবিধাটুকু যেটা সেটা মেনে নিয়ে আমরা কিন্তু বসে নেই। আমাদের যেহেতু ডিলে হচ্ছে, সেই সুযোগে কিন্তু আমরা যেটি করেছি ইতিমধ্যে আমাদের ভ্যাকসিনটি যেন সামগ্রিকভাবে অন্যান্য যে স্ট্রেনগুলি ডেভেলপিং অলরেডি প্রুভড যে ফ্যাটালিটি বেশি তো বা ইনফেক্টিভিটি বেশি, তো ওগুলির জন্য যেন কার্যকরী হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। এখনো সুযোগ পেলে দেশের সবার জন্য টিকা নিশ্চিত করা সম্ভব বলে দাবি বঙ্গভ্যাক্স নিয়ে কাজ করা বিজ্ঞানীদের। তাদের দলনেতা বলছেন, এমনকি গবেষণায় প্রমাণ হলে অন্য যে কোনো ভ্যাকসিনের সাথে দ্বিতীয় ডোজ হিসেবে বঙ্গভ্যাক্সের প্রয়োগ অসম্ভব নয়। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, অস্ট্রেলিয়াতে একই জিনিসটি আমরা দেখেছি, সেখানে একটি রেকমেন্ডেশন ছিল এরকম, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা mRNA ভ্যাকসিন সেকেন্ড ডোজ হিসেবে নিতে পারবেন। আমাদের ভ্যাকসিনটি মডার্নার খুব কাছাকাছি টেকনোলজি বা অনুরূপ টেকনোলজি বলতে পারেন। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আমাদের ভ্যাকসিনটি খুবই কার্যকরী এবং খুবই নিরাপদ হবে। প্রতিষ্ঠানটি বলছে, কম তাপমাত্রায় সংরক্ষণ এবং দেশে উৎপাদনের সুযোগ থাকায় এটি দ্রুততম সময়ে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনা হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ও উপজেলা জামায়াতের আমির সহ 3 সহস্রাধিক ব্যক্তি। বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা দুটি হলেও খবরটি জানা গেছে সোমবার। মামলা দেরিতে হওয়ার কারণ সম্পর্কে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, জড়িত আসামিদের শনাক্ত আর নাম ঠিকানা যাচাই করতে সময় লেগেছে। মামলা জুনায়েদ বাবুনগরী সহ 148 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 3000 জনকে আসামি করা হয়। মতিঝিলে পল্টন থানার 2 মামলায় হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানার মামলায় 7 দিনের রিমান্ড শেষে মহানগর হাকিম সাদবির ইয়াসিন আহসান চৌধুরীর আদালতে হাজির করা হয় হেফাজত ইসলামের সদ্য সাবেক এই যুগ্ম মহাসচিবকে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় মতিঝিল থানার মামলা ও এবছরের 26 মার্চ মোদি বিরোধী আন্দোলনে বাইতুল মোকাররমের ঘটনায় পল্টন থানার মামলায় 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। সেদিনের ঘটনায় মোট 7 জন নিহত হয়েছিল। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত এর উদ্ঘাটন দরকার। তারা ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে তারা যে সমস্ত নৈরাজ্যতা, অরাজকতা এবং নাশকতা তারা করেছে, এটা অবশ্যই এর উদ্ঘাটন দরকার। আসামির পক্ষের আইনজীবী বলেন, মতিঝিল থানার মামলার বিষয়ে তারা কিছুই জানতেন না। 7টা বছর তদন্ত হলো না, 7টা বছরও কোনো চার্জশিট হলো না, তাহলে এই মামলাগুলো কিভাবে রয়েছে? মূলত আমি বলবো এই মামলাগুলো একটা টাফ কেস। গভর্নমেন্ট এই মামলাগুলো দিয়ে রেখেছে। যখন গভর্নমেন্টের সাথে সম্পর্কের অবনতি হয় তখন তাদেরকে ধরে নিয়ে আসবে, আবার যখন আবার জামিন পাবে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আবার ছাড়বে। এই মামলার কখনো চার্জশিট হবে বলে আমি মনে করি না। এদিকে হেফাজতের 2 নেতা জুনায়েদ আল হাবিবকে 3 মামলায় 10 দিন ও জালালউদ্দিন কাসিমিকে 2 মামলায় 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড 4 বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়েছে। কুয়েতের আপিল আদালত পাপুলের সাজার মেয়াদ বাড়িয়েছে। কুয়েতের আদালতের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের আপিল আদালত মানব পাচার মামলায় পাপুলের পাশাপাশি আরও 3 জনকে কারাদণ্ড দিয়েছে। তারা 3 জনই কুয়েতের নাগরিক। মূলত অবৈধভাবে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ জানুয়ারি মাসে পাপুলের 4 বছর কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার 53 কোটি টাকা জরিমানা করা হয়। গত বছরের 6 জুন রাতে কুয়েত সিটির বাসা থেকে পাপুলকে গ্রেফতার করে কুয়েতি পুলিশ। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে লিটার প্রতি আরও 5 টাকা বাড়িয়ে বোতলজাত তেলের নতুন দর ঠিক করা হয়েছে 144 টাকা। দাম বাড়ানোর বিষয়ে পাঠানোর প্রস্তাব যাচাই বাছাইয়ের আগেই দাম বৃদ্ধিতে হতভাগ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। চলতি বছরের শুরু থেকেই অস্থির ভোজ্য তেলের বাজার। অস্বাভাবিক দাম বৃদ্ধির হ্রাস টানতে গেল 17 ফেব্রুয়ারি প্রথম দফায় তেলের দাম বেঁধে দেয় সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী খোলা বাজারে সয়াবিন বিক্রি হতো 115 টাকায় আর বোতলজাত তেল 135 টাকা, কিন্তু তাতেও কমেনি ঊর্ধ্বগতি। আর তাই বাধ্য হয়ে ভোজ্য তেল উৎপাদনকারী সমিতির প্রস্তাবে গেল 15 মার্চ দ্বিতীয় দফায় তেলের দাম বাড়ানো হয় আরও 5 টাকা করে। কিন্তু এবার আর সরকারের অনুমতি নেয়নি বিক্রেতারা। 1 মাস 10 দিনের মাথায় আবারও 5 টাকা করে বাড়িয়েছে তেলের দাম। বোতলজাত পড়বে 144 টাকা আর খোলাটা পড়বে 122 টাকা। এটা ছাড়া আমাদের বিকল্প কোনো আমাদের ছিল না আর কি। এখন যে এটা তারা দাম বৃদ্ধি চাচ্ছে, এটা তো অনেক আগেরই তাদের এলসি খোলা। এই হিসেবে আমরা এটা পর্যালোচনা করছি, পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত বা সভা করি নাই। হুট করে তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্যারিফ কমিশন। তাদের দাম বাড়ানো ঠিক হবে না এবং তাদের দাম বাড়ানোর আইনগত ভিত্তিও নেই। সেই ক্ষেত্রে আমাদের প্রচলিত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যে আছে, ভোক্তা ব্যবস্থা নিতে পারবে। আইন অনুযায়ী কিন্তু আমরা করতে পারি যে আমরা প্রাইস বাড়াই সরকারকে জানানোর কথা, কারণ আমরা তো প্রাইস তো কোম্পানি কন্ট্রোল করে না। প্রাইসটা আসলে একটা আমরা সমন্বয় করি সরকারের মাধ্যমে। মহামারী ও রোজা বিবেচনায় তেলের দাম এখনই না বাড়ানোর পরামর্শ ট্যারিফ কমিশনের। তবে তেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো বলছে, বিশ্ববাজার যেভাবে লাফাচ্ছে তাতে শিগগিরই আরেক দফা বাড়াতে হবে তেলের দাম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। এখনো জমে ওঠেনি রাজধানীর শপিং মলগুলো। অভিজাত বিপণী বিতান সহ বেশিরভাগ শপিং মলে পুরো দমে শুরু হয়নি ঈদ কেনাকাটা। বিক্রেতাদের আশা, গণপরিবহন চালু হওয়ার পর জমে উঠবে ঈদের কেনাবেচা। রাজধানীর আজিজ সুপারমার্কেট অন্য সময়ে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে এই বিপণী বিতানটি। কিন্তু লকডাউনে মার্কেট খুলে দেওয়ার অনুমতি থাকলেও করোনা মহামারীর নতুন রূপ আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিক্রেতাদের জন্য। তবে এর মধ্যেই হাতে গোনা কিছু ক্রেতা আসলেও গণপরিবহন বন্ধ থাকায় মার্কেটে আসতে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই। তবুও ঈদের কেনাকাটার আনন্দকে ম্লান করতে চান না তারা। সামনে ঈদ আছে, এখন আমাদের আসাটা দরকার, কারণ আর তো সময়ও বেশি দিন নাই, যার কারণে আমরা এখন মার্কেটে ঢুকতেছি আর কি। আমরা গত এক ঈদ গেল, কি ঈদ গেল না কি গেল তো বুঝতেই পারি না, তো এবারও আসছে। এখন ওইটাও যদি ওইবারের মতো হয়তো এটা যে কবে চলে যাবে, যে আগামী যে আপনি ভালো করে করতে পারবেন তারও তো নিশ্চয়তা নেই। করোনাকে উপলক্ষ করে মার্কেটের অভ্যন্তরে আমাদের এখানে লোক বসানো হয়েছে, যে কোনো মানুষ যদি ভুলেও মাস্ক ছাড়াও চলে আসে তাহলে আমরা এখান থেকে ফ্রি মাস্ক দিচ্ছে মার্কেট কর্তৃপক্ষ। এটা আজিজ সুপার মার্কেটের মতো ক্রেতার অভাব অন্য বেশিরভাগ শপিং মলেই, যদিও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেড়েছে সবার মধ্যেই। বিক্রেতাদের আশা, লকডাউন উঠে গেলে স্বাভাবিক হবে বিক্রি কিনে। বেচা কিনা তেমনটা এখনও শুরু হয় নাই, কারণ আসলে লকডাউনের কারণে তো অলরেডি আপনার হচ্ছে দূরপাল্লার বাস বন্ধ, তারপর ঢাকা শহরের বাসও বন্ধ। এখানে পরিবেশটা অনেক ভালো, যে সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে। ডিস্ট্রিক্ট গাড়িগুলো না চালু হলে তো বাইরের থেকে লোক আসবে না, তো না আসলে আমাদের কাস্টমার তো নাই এখন। এদিকে ঈদ কেনাকাটায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের কেনাকাটার বড় নির্ভরতা ফুটপাতের দোকান। এসব দোকান মোটামুটি জমে উঠেছে বিক্রেতাদের হাক ডাকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র তাপদাহ। প্রখর রোদের তাপ আর শুষ্ক বাতাসের গরমে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি আরও 2-3 দিন অব্যাহত থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে যশোরে 39.8 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা তাপমাত্রা 39.4 ডিগ্রি।
মাথার উপর প্রখর সূর্যের তাপ তা উপেক্ষা করে রাজধানীর বুকে রিকশা চালাচ্ছেন হামিদুল মিয়া। গরম হয়ে যেতে এরকম গরম না, বাতাসও নাই, কোনো বাতাসও নেই, কি করবে, সবে আল্লাহর ইচ্ছা। রোববার গত 7 বছরের ইতিহাসে সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। সোমবারও যশোরে সর্বোচ্চ 39.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ঢাকায় রেকর্ড করা হয়েছে 39.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই পরিস্থিতি 29 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। 35 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সারা বাংলাদেশের তাপমাত্রা ওঠানামা করছে। আশ্চর্যজনক হলো রাতের তাপমাত্রা আবার 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের তাপমাত্রাটা আবার কম, কোথাও কোথাও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে বিচ্ছিন্নভাবে বিশেষ করে যশোর, রাজশাহী, অন্যান্য যে আমাদের হিট পকেটগুলো আছে সেখানে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা 40 ডিগ্রির উপরেও দু একটা প্লেসে হতে পারে। একদিকে তীব্র তাপমাত্রা, অন্যদিকে শুষ্ক হাওয়া, বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। বাইরে বের হওয়া সাধারণ মানুষ বলছে এমন আবহাওয়ায় রোগবালাইয়ের সম্ভাবনা বেশি থাকে। প্রবলেম তো অবশ্যই, কষ্ট হচ্ছে না, মানুষের রোগ হয়ে যাচ্ছে, বিভিন্ন পানিবাহিত রোগ হচ্ছে। দুদিন ধরে খুব গরমের তাপ খুব বেশি, দাঁড়ায় থাকা যায় না। শোল পুরা কেলন তো, একটা গাড়ি যদি একটা প্যাসেঞ্জার নিয়ে গেলে 20 টাকা ভাড়া না হলে মানে এক গ্লাস পানি খাইতে 20 টাকা দেওয়া, এরকম পরিমাপ গরম, বৃষ্টি নাই, ঠান্ডা বাতাস নাই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে চলতি সপ্তাহের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণের ভয়াবহতায় ভারতের সাথে সীমান্ত বন্ধ করা হলেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বেনাপোল, ভোমরা ও আখাউড়া সহ বিভিন্ন স্থলবন্দরে। চরম ঝুঁকিতে বন্দর সংশ্লিষ্ট ও এলাকাবাসী। সীমান্ত বন্ধ থাকলেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে চরম উদাসীনতায় চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে গোটা জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। পণ্যবাহী ট্রাক ড্রাইভার ও হেলপারদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। ভারত থেকে যেসব ট্রাকগুলো ঢুকছে কোনো স্বাস্থ্যবিধি, কোনো কিছু নিয়মকানুন মানা হচ্ছে না। বাংলাদেশে এই সাইডে ঢুকলে কোনো তাপমাত্রা, কোনো পরীক্ষা কোনো না কোনো টেস্ট করছে না। সেন্ডেপ এজেন্ট কর্তৃপক্ষ তারা যদি এখানে তাদের নামাইয়ে আমাদের দেখার পরিবেশ তৈরি করে, আমরা সেটা পরীক্ষা করে দেওয়ার জন্য আমরা আছি। যদিও স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান বন্দরের এই কর্মকর্তা। বন্দর থেকে আমরা প্রয়োজনে মেশিন কিনে দেব, যার অংশে সে স্বাস্থ্যবিধি পালন করবে, আমি সেইটা বলতে পারবো, তবে এটা হবে। এদিকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় 1,500 ট্রাক চালক ও হেলপার। স্বাস্থ্যবিধি না মেনে অবাধেই চলাফেরা করছেন তারা। সংক্রমণ ঝুঁকিতে সংশ্লিষ্ট প্রায় 10,000 মানুষ। বাংলাদেশে ঢোকার সময় কোনো জীবাণুনাশক স্প্রে করা হয়নি। কার্যকরী পদক্ষেপ না থাকার কারণে আমরা বেনাপোল স্থানীয় মানুষ খুব স্বাস্থ্য ঝুঁকিতে আছি। বেনাপোল স্থলবন্দরে মাস্ক এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়া বাংলাদেশ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা ভারতীয় বন্দর কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের অবগত করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী যানবাহনের চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। ভারতে আটকে পড়া নাগরিকদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে কোয়ারেন্টিনের। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সকাল থেকে দিনভর পেট্রাপোল স্থলবন্দরে দেশে ফেরার অপেক্ষায় আটকে পড়া বাংলাদেশিরা মেডিকেল ভিসায় গিয়ে তারা আটকে পড়েছেন বলে জানান। হঠাৎ করে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে তারা দেশে ফেরার চেষ্টা ছিলেন। কলকাতা হাইকমিশনার দেশে ফেরার জন্য প্রায় 300 আবেদন পড়েছে বলে জানা গেছে। হঠাৎ করে কালকে আমাদের বলছে, আমাদেরকে কোনো সময় দেওয়া হয়নি যে আপনারা 24 ঘন্টার ভিতরে আপনারা আসেন, আপনাদের করতেছি, এইটা আমাদেরকে বলেনি। আমরা চিকিৎসা করতে এসেছি, এখানে যারা আছে তারা সবাই চিকিৎসা করতে এসেছে। আমার হাত ভেঙে গিয়েছিল, তাই অপারেশন ছিল। এখন আমাদের দেওয়ালে পেট ঠিক গেছে, আমাদের পেটে ভাত নাই, আমরা তাহলে কি করব? আর আমাদের কাছে যে এমন কোনো অর্থ নেই
যে আমরা হোটেলে যাইয়ে দুটো মুঠো ভাত খাইয়ে এখানে থাকবো। আমি এই চিত্তরঞ্জনে 6 মাস ধরে আমি চিকিৎসা হচ্ছে, আমার ভিসা আজকে শেষ। বাবা বলছেন এখন আমরা যাইতে পারবো না, ওদের মনের অবস্থাটা কি হবে আপনারা বুঝেন। আমাদের বাচ্চা নিয়ে আমরা দেশে ফিরতে চাই, দরকার আমাদের ভিসা দিয়ে আমরা আসবো না, লেকিন আমাকে ঢুকতে দেন। প্রায় 200-250 বেশি মানুষ এভাবে সার্ভাইভ করছে, ড্রাইভার কে নেবে সরকার? আমাদের কাছে তো টাকাও নেই যে আমরা এভাবে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু এর প্রতিকৃতির সেই 100 বিঘা জমির ধান কাটা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল 11টায় বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে বঙ্গবন্ধুর মুখাবয়ের ধান কাটা উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। এই উৎসবে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 16 মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয় শস্যচিত্রে বঙ্গবন্ধু এই মাঠ চিত্রটি। চীনের একটি রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন এই রেকর্ড করেছে বাংলাদেশ। এর আগে 29 জানুয়ারি বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দার মাঠে উদ্বোধন করা হয় এই ধান রোপণের। বালেন্দা গ্রামের 120 বিঘা জমি ইজারা নিয়ে শুরু হয় শস্যচিত্র তৈরির কাজ, যার 100 বিঘা জমিতে চীন থেকে আমদানি করা গাঢ় বেগুনি ধান ও দেশি সবুজ হাইব্রিড ধানের শীর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ফুটে ওঠে। করোনা মহামারীর ঝুঁকি এড়াতে ঘরে বসে প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি অনলাইন শপ প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, মনিটর সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনায় রয়েছে 20% পর্যন্ত মূল্য ছাড়। সোমবার ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যান্ড ওয়ালটন প্লাজা শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামে ভার্চুয়ালের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান এস.এম. রাজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অর্ণা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি আবুল বাশার হাওলাদার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, নীলু, এমদাদুল হক সরকার, হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক এস.এম. জাহিদ হাসান, উদয় হাকিম ও আজিজুল হাকিম। এবার ইভালে ইফতার বাজারের খবর। লকডাউনে খুব একটা জমেনি রাজধানীর অভিজাত ইফতার সামগ্রীর দোকান। বেইলি রোডের অনেক রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্তোরাঁতে নেই ইফতার বিক্রির আয়োজন। অভিজাত ইফতার সামগ্রীর জন্য অনেকেরই পছন্দের শীর্ষে বেইলি রোডের ইফতার বাজার। তবে এবারও দেখা নেই চিরচেনা জমজমাট চিত্রের। ক্রেতা ও বিক্রেতার হাকডাকে সবসময় মুখর অবস্থা থাকলেও গতবারের মতো এবারও অনেকটা নিষ্প্রাণ অবস্থা। হাতে গোনা 2-3টি দোকান খোলা, আর তাতেই ফাস্টফুড ইফতার সামগ্রীর বিক্রি কিনে। বেইলি রোডের মতো রাজধানীর অনেক রেস্টুরেন্টেই রসনা বিলাসের বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানিরা। করোনার কারণে চালু রয়েছে কেবল টেকওয়ে সার্ভিস। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন ইফতার কিনতে, তবে সামাজিক দূরত্ব নিশ্চিতের বালাই নেই কোথাও। স্বাস্থ্য সুরক্ষা যেটা মেনটেন করে চলে, এটা তারা মেনটেন করতে, সেই হিসাবে বাসায় ইফতারি অবশ্যই ভালো, কিন্তু মাঝে মাঝে দেখা যায় বাসা খাবার খেতে খেতে একটু টেস্ট চেঞ্জ করার দরকার হয়, তো তখন দেখা যায় যে বাইরের খাবার খেলে একটু ভালো হয়। স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে রেস্টুরেন্ট পরিচালনা করতে হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি যারা কাস্টমাররা আসছেন তাদেরকেও স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধি মেনে আসতে হচ্ছে। করোনায় গতবারের লোকসান কাটিয়ে উঠতে পারেনি বেশিরভাগ রেস্টুরেন্ট। সেই রেশ কাটতে না কাটতেই এবারও নতুন ধাক্কা। তাই যেসব রেস্টুরেন্টে অভিজাত ইফতারের আয়োজন আছে তাতেও প্রত্যাশিত ক্রেতা নেই। প্রত্যেক বছর আমরা 40 জনের মতো থাকি, কিন্তু এবার আছি সবে মাত্র 12 জন, আর বাকি 28 জনে নাই। আগের তুলনায় একদমই কম, খুবই কম। প্রতি বছরে রেগুলারই বিভিন্ন জায়গা থেকে ইফতারি যেখানে যেখানে ভালো হয় সংগ্রহ করি। বিক্রেতাদের আশা লকডাউন উঠে যাওয়ার পর রমজান মাসের অর্ধেক সময় জুড়ে হলেও জমজমাট হবে অভিজাত ইফতারির বাজার। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি। বিধিনিষেধ বহাল রেখে আরেক সপ্তাহ বাড়ছে লকডাউন। চলমান লকডাউনের প্রভাব নিয়ে রাজধানীতে ঈদের নামাজ মসজিদে আদায়ের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের।
করোনা মোকাবিলায় স্কাপের ভার্চুয়াল অধিবেশনে 4 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। করোনায় আরো 97 মৃত্যু, ভারত থেকে শীঘ্রই মিলছে না ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। একজনকে সুবিধা দিতে জাতিকে বিপদে ফেলার অভিযোগ ফখরুলের। হাটহাজারী সহিংসতায় বাবুনগরী সহ হেফাজতের বিএনপি ও জামায়াত 3000 জনের বিরুদ্ধে 2 মামলা, আরো 7 দিনের রিমান্ডে মামুনুল হক। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম, বিচারপতি বেড়েছে 5 টাকা। প্রস্তাব বিবেচনায় আগেই দাম বৃদ্ধিতে হতবাক ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। সেটা বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সঙ্গে থাকা তোমরা।